আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সংখ্যানুপাতিক নির্বাচন চায় ইসলামী আন্দোলন, জামায়াত ও এনসিপির সমর্থন। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আজকের এই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের দায় এড়ানোর সুযোগ নেই, বিশ্লেষকের মত। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন, চেয়ারম্যানের অপসারণ দাবি। ছাত্র আন্দোলনে এক ব্যক্তির একই দিন ঢাকা ও চট্টগ্রামে আহত হওয়া নিয়ে প্রশ্ন। দর্শক, সংবাদে এছাড়াও থাকছে ভেনিসে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের জাঁকজমকপূর্ণ বিয়ে নিয়ে প্রতিবেদন। এবার বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই। সমাবেশে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা এই পদ্ধতির নির্বাচনের প্রতি সমর্থন জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ৩ দফা দাবির অন্যতম সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, অন্য দুটি দাবি হল প্রয়োজনীয় সংস্কার ও হত্যাকাণ্ডের বিচার। দুপুর ২টায় মহাসমাবেশের মূল পর্ব শুরু হওয়ার আগেই ঐতিহাসিক এই স্থান নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। এক পর্যায়ে জনস্রোত উদ্যানের বাইরে ছড়িয়ে পড়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের দলের এই আয়োজনে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এবি পার্টি, জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা জুলাই চেতনা ও সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বক্তব্য রাখেন। এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। বেশি শক্তির বলে, কালো টাকার বলে, জোর জবরদস্তি করে, কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। অন্য বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সৃষ্ট ঐক্য ধরে রাখতে হবে। এর ভিত্তিতেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ২৪-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ১৬ দফা ঘোষণাপত্র পাঠ করেন। সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। এই ঘোষণাপত্র হলো আগামীর নতুন বাংলাদেশের সনদপত্র। সমাবেশে মূল বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও নায়েবে আমির। তারা সংখ্যানুপাতিক নির্বাচনের জোর দাবি জানান। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশমনদের ধ্বংস করবে ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। তারা বলেন, দেশের মানুষ আর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ফিরবে না। বিদায় করতে হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের। কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।
রাজধানীতে আজ ছিল চরমোনাই পীরের অনুসারীদের মিলনমেলা। সারা দেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী অর্থাৎ পীরের অনুসারীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এতে জনসমুদ্রে পরিণত হয় তাদের মহাসমাবেশ। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী। সবার গন্তব্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। উদ্দেশ্য সংগঠনের মহাসমাবেশে অংশ নেওয়া। চরমোনাই পীরের এই রাজনৈতিক দলের প্রায় সব সদস্যই পীরের ভক্ত অনুরাগী। সংবিধান সংস্কার, গণহত্যায় জড়িতদের বিচার ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে এ আয়োজন করে দলটি। দুপুর 2টায় সমাবেশের মূল পর্ব শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। আমির যে নির্দেশনা দেবে পরবর্তীতে আমরা এই নির্দেশনা পালন করব এবং সমাজে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত, ইসলাম প্রতিষ্ঠা হবে। পীর সাহেব চরমোনাই পেয়ার পদ্ধতিতে যে নির্বাচনের দাবি রেখেছেন, এই পেয়ার পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হয়ে শান্তি শৃঙ্খলার সাথে এদেশে আমরা বসবাস করতে চাই। আমরা হুজুর আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছি, আমরা দাবি উত্থাপন করেছি সরকারের কাছে। নেতাকর্মীরা জানান 2024 সালের 5 আগস্টে গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় সবচেয়ে বড় এই আয়োজন সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে হাজার হাজার চরমোনাই ভক্ত রাজধানীতে হাজির হন। আমরা আসছি নেত্রকোনা জেলা থেকে, গতকাল রাতে বাসে আসছি, ওখান থেকে রাত 10টায় রওনা দিয়েছি। রাজশাহী নাটোর থেকে আসছি, 90 জন লোক আসছি 2টা গাড়ি। আমি আসছি বিক্রমপুর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সফল করার জন্য। দুপুরের পর শুরু হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। এতে অন্য কয়েকটি দলের নেতারাও অতিথি হিসেবে যোগ দেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের কথা বলছেন, তারা একটি উদ্দেশ্য সামনে রেখে এমনটি বলছেন। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আনুপাতিক নির্বাচন এ দেশের জন্য প্রযোজ্য নয়। এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবে না কে তাদের এমপি হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, এই পদ্ধতির নির্বাচনের কথা যারা বলছেন তাদের উদ্দেশ্য হতে পারে নির্বাচন বিলম্বিত করা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে নির্বাচন কমিশন এর দায় এড়াতে পারে না। সরকারের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার ক্ষমতা কমিশনের রয়েছে। সাবেক 3 সিইসি বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও রাজনীতির বিশ্লেষক নুরুল আলম ব্যাপারী। আওয়ামী লীগ সরকারের আমলে 2014 সালে একতরফা নির্বাচন, 2018-তে রাতে ভোট এবং 2024 সালে ডামি নির্বাচনের অভিযোগ রয়েছে। এই অভিযোগে সম্প্রতি 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নামে মামলা করেছে বিএনপি। এই মামলায় সাবেক 2 সিইসি নুরুল হুদা ও হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বর্তমান সিইসি এএমএম নাসির উদ্দিন সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা দরকার বলে মন্তব্য করেন। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, বিতর্কিত নির্বাচনের জন্য কমিশনের দায় কতটা? সরকার না চাইলে যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কার্যকর, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভবপর নয়, এটা সঠিক। কিন্তু সেই ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আছে। যারা দেখছে তাদের কাছে যদি সুস্পষ্ট হয় যে সুষ্ঠু নির্বাচন করার সম্ভবপর নয়, তারা নির্বাচন বাতিল করতে পারে, নির্বাচন স্থগিত করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে, কিংবা তারা সরে দাঁড়াতে পারে, পদত্যাগ করে সরে দাঁড়াতে পারে। সেই সুযোগ তো তাদের ছিল। তারা এই ইনস্টিটিউশনটাকে তোয়াক্কা করেনি কোনো, অর্থাৎ তারা প্রকৃতপক্ষে নির্বাচন হোক বা না হোক সেদিকে তারা তাকায়নি। তারা তাকিয়েছিল কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা যায়। তারা বলেন, নির্বাচনের পর ভোট সুষ্ঠু হয়নি মনে করলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে কমিশন। নির্বাচন কমিশন গ্যাজেট স্থগিত করতে পারে, বাতিল করতে পারে, তদন্ত করে পুনর্নির্বাচনও করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। সেই কাজটা তারা করতে পারতেন, কিন্তু সেই কাজ করেন নাই। তাদের যদি শাস্তি দিয়ে একটা এক্সাম্পল সৃষ্টি করে, আমার মনে হয় যে ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনের সদস্য হবেন এবং প্রধান নির্বাচন কমিশনার যিনি হবেন, তিনিও চিন্তা ভাবনা করে
দেশের মাটি ও মানুষের স্বার্থের দিকে তাকিয়ে নির্বাচনটাকে অনুষ্ঠিত করার চেষ্টা করবে। বিতর্কিত নির্বাচন আয়োজনে অভিযুক্ত ব্যক্তিরা যাতে ন্যায় বিচার পান সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন বিশ্লেষকরা। দাবি করব তারা যেন ন্যায় বিচার পান। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। ওই পোস্টে উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল ও কার্যক্রম নিয়ে নানা অভিযোগ তোলেন। আজকের মতো কালো কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। তারা সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন, তবে এর আগে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করতে হবে। শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তা কর্মচারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। শাস্তিমূলক ব্যবস্থার সতর্কতা উপেক্ষা করে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। সরকার কেন একজন লোকের জন্য আমাদের এতগুলো লোককে ক্ষতিগ্রস্ত করছে, দেশকে ক্ষতিগ্রস্ত করছে? তিনি দমন, নিপীড়ন এবং নির্যাতনের মাধ্যমে সেই ফ্যাসিবাদী মাফিয়া স্টাইলে সে এনবিআরকে পরিচালনা করতে চাচ্ছেন। বিকেল ৩টায় রাজস্ব ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। এতে দাবি আদায়ে অনড় থাকার কথা জানান নেতারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত ২৮শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। সংকট নিরসনে সরকারের সাথে আলোচনায় বসতে আগ্রহী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলে আমরা নিশ্চয়ই আলোচনায় যাব। যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে ২৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়। ১২ মে অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ গঠন করে সরকার। এরপর থেকে আন্দোলন করে আসছেন কর্মকর্তা কর্মচারীরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে আমদানি রফতানিতে স্থবিরতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতারা। আজ রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলনে তারা একথা জানান। কিন্তু ট্রেড ইউনিয়ন নেতা নেত্রী না, আলোচনা করলে আলোচনার জন্য আসতে হবে। হু আর ইউ টু ডিসাইড? তো কালকে বলবো যে আপনার এই মেম্বার সাহেবকে রিমুভ করেন, পরশুদিন বলবো যে ওই কমিশনার সাহেবকে রিমুভ করেন। এর কারণে শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। এবং তার কারণে যেটা হবে যে পোশাক শিল্পর যে শ্রমিকরা বেতন পাবে না এবং এটার জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে। দেশে করোনায় ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে, ৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া ২ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে একজনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬২ জন। গত বছর ছাত্র জনতার আন্দোলনে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা হয়েছে। একই ব্যক্তি একই সময়ে ২ শহরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হতবাক বিভিন্ন মহল। ঘটনা তদন্ত হচ্ছে বলে জানান চট্টগ্রামের পুলিশ কমিশনার। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে গত বছরের ৪ আগস্ট ঢাকায় গুলিবিদ্ধ হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ নামে এক যুবক। এই অভিযোগে সাবেক ছাত্রদল নেতা এম এ হাশেম রাজু বাদী হয়ে চলতি বছরের ২০ মার্চ ঢাকার শাহবাগ থানায় মামলা করেন। তার চোখের সামনে এমদাদ এই দিন সকালে পরিবাগ মোড়ে গুলিবিদ্ধ হন বলে উল্লেখ করেন তিনি।
একই দিনের পরের দিন আবার চট্টগ্রাম কুলসি থানায় গিয়ে মামলা করেছেন। কি কারণে করেছেন, কি জন্য করেছেন, কাদের ইন্ধনে করেছেন। অন্যদিকে 17 জন এমদাদ নিজেই চট্টগ্রামের খুলশী থানায় আরেকটি মামলা করেন। এতে 4 আগস্ট বন্দরনগরের নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার দাবি করেন তিনি। এই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 167 জনকে আসামি করা হয়। এছাড়া সাংবাদিক, ব্যবসায়ী ও চা বিক্রেতাও আসামি করা হয়েছে। তো একটা মানুষ দুই জায়গায় কেমনে আহত হয়, এটা টাকার জন্য আমাদেরকে হয়রানি করতেছে। রাতের 2টা 3টা কোনো নাই সময় আমাদের বাসায় পুলিশ যায়, বিভিন্ন ধরনের হয়রানি করতেছে। এমন পরিস্থিতিতে নানা প্রশ্ন উঠেছে। যোগাযোগ করা হলে এমদাদ ফোন ধরেননি। মামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমরা এই ক্ষেত্রে আমরা দেখবো যে এটা আদৌ মিথ্যা মামলা কিনা, খুলশির মামলাটা। একই ব্যক্তি একই সময়ে 2 স্থানে আহত হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তোলেন এই আইনজীবী ও মানবাধিকার কর্মী। এটা যিনি ভিকটিম, এটা কি তার ভুল না তাকে যে এগুলা ড্রাফট করে দিয়েছে তার ভুল আমি জানি না। এটার দ্বারা আমাদের জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা একটা চক্রান্ত বলে আমি মনে করি। জুলাই আন্দোলনের এই নেতা বলেন, অনেকে নিজেকে আহত দেখিয়ে মামলা বাণিজ্য করছেন, এতে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এই মামলা বাণিজ্যের কারণে অনেক নিরপরাধ মানুষ মামলায় আসামি হয়েছে, তারা ভোগান্তির শিকার হচ্ছে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। চলে গেলেন বিনা পারিশ্রমিকে ৩৫০০-এর মতো কবর খুঁড়ে আলোচনায় আসা কিশোরগঞ্জের মনু মিয়া। আজ সকালে জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাড়িতে ৬৭ বছর বয়সে তার জীবন অবসান হয়। যেই ঘোড়ার পিঠে চড়ে মনু মিয়া বিভিন্ন জায়গায় ছুটে যেতেন, সেটি গত মাসে হত্যার শিকার হয়। এতে ভেঙে পড়েছিলেন তিনি। কেউ মারা গেলেই ঘোড়ার পিঠে চড়ে ছুটে যেতেন খুন্তি, কোদাল সহ কবর খননের যাবতীয় সব জিনিসপত্র নিয়ে। কিশোরগঞ্জের আলোচিত সেই গোরখোদক মনু মিয়া আজ শায়িত হয়েছেন নিজ কবরে। শনিবার সকাল 10:20 উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মানুষের শেষ ঠিকানার এই নিঃস্বার্থ কারিগর ৬৭ বছর বয়সে নিজেই ঠাঁই নিয়েছেন কবরে। তার কবরস্থানে ছুটে চলার দীর্ঘদিনের নিত্য সফর সঙ্গী ছিল বাহাদুর নামের একটি ঘোড়া। গত মে মাসে শারীরিক অসুস্থতায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন মনু মিয়া। সেই সুযোগে বাড়ি থেকে ঘোড়াটিকে নিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। ঘোড়াটির মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছিলেন। 2 সপ্তাহের মতো চিকিৎসা শেষে গত 14 মে বাড়ি ফিরে এলেও আগের মতো আর সুস্থ হয়ে ওঠেননি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মানুষের শেষ ঠিকানার কবরটি মনু মিয়া প্রস্তুত করতেন পরম দরদ ও ভালোবাসা দিয়ে, কিন্তু এর জন্য কোনোদিন কারো কাছ থেকে নেননি কোনো পারিশ্রমিক। দীর্ঘ ৪৯ বছরের কর্মজীবনে মনু মিয়া কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিশ ছাড়াই স্বেচ্ছাশ্রমে খনন করেছেন ৩০৫৭টি কবর। একজন সুদক্ষ গোরখোদক হিসেবে মনু মিয়ার সুনাম রয়েছে দুর্গম হাওর উপজেলা, ইটনা, মিঠামইন, শাল্লা, আজমিনীগঞ্জ সহ পাশের অন্যান্য এলাকায়। এছাড়া রাজধানীর বনানী কবরস্থান সহ দেশের নানা প্রান্তে গোরখোদক হিসেবে রয়েছিল তার সুনাম। তার মৃত্যুর খবরে এলাকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। নাইম হামিদ, দীপ্ত সংবাদ। পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করলে আবারও ইরানে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যদি নতুন করে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে ফের হামলার ব্যাপারে কোনো দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। এছাড়া সামাজিক মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় দাবি করায় ইরানের সর্বোচ্চ নেতার তীব্র সমালোচনা করেন ট্রাম্প। সম্প্রতি খামেনিকে একটি কুৎসিত মৃত্যু থেকে বাঁচিয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। পরমাণু ইস্যুতে চুক্তি করতে চাইলে ট্রাম্পকে আগে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অসম্মানজনক মন্তব্য বন্ধ করতে হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে ফের আংটি বদল করলেন যুক্তরাষ্ট্রের ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন্স সানচেজ। দীর্ঘ প্রতীক্ষিত ওয়েডিং অব দ্য সেঞ্চুরি খ্যাত বিয়ে উপলক্ষে জমকালো সাজে সেজেছে ইতালির ভেনিস শহর। 3 দিনব্যাপী এই বিয়ের আনুমানিক খরচ $5.5 কোটি হতে পারে।
অ্যামাজন ও ব্লু অরিজিনের মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানকে সাফল্যের চূড়ায় তুলেছেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস। বিত্ত আর প্রতিপত্তি লুটিয়ে পড়েছে পায়ে। এবার স্মরণীয়ভাবে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বিশ্বের তৃতীয় ধনী মার্কিন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা। ইতালির ভ্যানিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে আংটি বদল করলেন মার্কিন এই ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন সানচেজ। দীর্ঘ প্রতীক্ষিত ওয়েডিং অফ দ্য সেঞ্চুরি খ্যাত এই বিয়ে উপলক্ষে জমকালো সাজে সেজেছে ইতালির ভ্যানিস শহর। বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির বিয়ে বলে কথা। শুক্রবার ভ্যানিসের ছোট্ট দ্বীপ সান জর্জিওতে বিয়ের মূল আয়োজন সম্পন্ন হয়। শোবিজ, রাজনীতি ও আর্থিক জগতে নামি দামি 200 থেকে 250 জন তারকা ব্যক্তিত্ব অংশ নিয়েছেন বিয়েতে। এছাড়া হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, গায়ক মিক জ্যাগার, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সহ আরও অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদেরকে 95টি প্রাইভেট জেটে করে অনুষ্ঠান স্থলে নিয়ে আসা হয়। বেজোসের ঘনিষ্ঠ সূত্র বলছে 80% পণ্য সেবা ভ্যানিসের স্থানীয় উৎস থেকেই নেওয়া হচ্ছে। তবে বিতর্ক, নিরাপত্তা, হেলিকপ্টার, প্রাইভেট জেট সব মিলে এই বিয়ে হয়ে উঠেছে গ্ল্যামার আর সমালোচনার এক বিরল মিশ্রণ। কেউ কেউ বলছেন এটাই হবে শতাব্দীর সেরা বিয়ে। এই বিয়ের কারণে ইতালির বার্ষিক পর্যটন আয়ের প্রায় 68% সমপরিমাণ বাড়তি আয় হতে পারে। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য মতে 3 দিনব্যাপী রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সুবাদে ইতালি আয় করবে প্রায় $110 কোটি, যা 2024 সালে লাস ভেগাসে অনুষ্ঠিত সুপার বোল থেকে পাওয়া $1 বিলিয়ন আয়কেও ছাড়িয়ে যাবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে গোপনে অনুষ্ঠানটির আয়োজন সম্পন্ন হয়। কানারেজিও এলাকার বিখ্যাত মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয় জড়ো হন অতিথিরা। দীর্ঘ 26 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বেজোস তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। প্রথম স্ত্রী ম্যাকেনজি স্কটের সাথে বিচ্ছেদের 5 বছর পর বান্ধবী সাংবাদিক লরেন স্যানচেজের সাথে 7 পাকে বাধা পড়েছেন 61 বছর বয়সী এই বিজনেস টাইকুন। টানা 3 দিন ব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় শনিবার। অবশ্য বেজোস ও স্যানচেজের বিয়ের আয়োজন নিয়ে ইতালির ভ্যানিসের স্থানীয় বাসিন্দারা বেশ ক্ষুব্ধ। তাদের আশঙ্কা এই আয়োজনের কারণে অতিরিক্ত পর্যটনের চাপ এবং বিলাসবহুল ইয়টের কার্বন নিঃসরণের কারণে বিশ্বের ঐতিহ্যবাহী এই শহর আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংখ্যানুপাতিক নির্বাচন চায় ইসলামী আন্দোলন, জামায়াত ও এনসিপির সমর্থন। নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন কমিশন দায় এড়ানোর সুযোগ নেই, বিশ্লেষকের মত। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন, চেয়ারম্যানের অপসারণ দাবি। ছাত্র আন্দোলনে এক ব্যক্তির একই দিন ঢাকা ও চট্টগ্রামে আহত হওয়া নিয়ে প্রশ্ন। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।